ওকে, আমরা ফিন্যান্সের বেসিক্যালি আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো আর কি আজকে। আমরা প্রথম অধ্যায় আমরা জানি, প্রথম অধ্যায় নিয়ে আমরা একটা ক্লাস করছি। প্রথম অধ্যায় যদি কেউ মিস করো তাহলে সে আগের ভিডিওটা একটু দেখে নিবে আর কি। ওকে, আমরা শুরু করি কেন্দ্রীয় ব্যাংক। বেসিক্যালি আমরা কি কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা জানি মোটামুটি, যেহেতু তোমরা আমি মনে করতেছি 9-10 বা অনেকগুলা যে বিষয়গুলো ব্যাংক সম্পর্কে কিছু টুকটাক আমরা গতদিন আলোচনা করছি। বাংলাদেশের পুরো পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়েই মানে হচ্ছে, যদি আমি ব্যাংকিং ব্যবস্থাটাকে দুই ভাগে ভাগ করি, তাহলে একটা ভাগে পড়বে কেন্দ্রীয় ব্যাংক আর অন্য ব্যাংকগুলো পড়বে, মানে ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক, এই ব্যাংকগুলোই সবচেয়ে প্রমিনেন্ট আর কি। তো আমি যদি দুই ভাগে ভাগ করি, ব্যাংকগুলোকে হচ্ছে কি যারা আম, একটা পক্ষ হচ্ছে কি যে ব্যাংকের কাজে কি মানুষের কাছ থেকে টাকা নেই, এবং ওই টাকাগুলা বেসিক্যালি কি ওই টাকাগুলোকে যে অন্য কাউকে ওই টাকাগুলো ঋণ হিসেবে দেয়, মাঝখানে ব্যাংক থাকে। এখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এখানেই তখন কেন্দ্রীয় ব্যাংকের কাজ আসে, বা সরকারের পক্ষ থেকে এই কাজটা আসে কেন? কারণ হচ্ছে যে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে বা এই টাকাটা লোন হিসেবে দিচ্ছে, যে মানুষ সব সময় এখানে কেন টাকা রাখতেছে, এখানে সবসময় একটা সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি ফিল করে ওই জন্য টাকাটা রাখতেছে। এই সিকিউরিটিটা যাতে ঠিকঠাক থাকতে উইকেন্ড বা যারা টাকা নিচ্ছে তারা যাতে ঠিকঠাক মতো থাকে, বা তারা যদি একটা গাইডেন্সের মধ্য দিয়ে থাকে, তারা একটা মনিটরিং ব্যবস্থার মধ্য দিয়ে থাকে, ওই জন্য যে ব্যবস্থাটা সৃষ্টি হয় এটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বেসিক্যালি এই কেন্দ্রীয় ব্যাংক কেন আসছে, এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যাতে বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশ না পৃথিবী জুড়ে যেই দেশেই সবগুলা যারা কমার্শিয়ালি কাজ করে যে ব্যাংকগুলা, তাদের কার্যক্রম মনিটর করার জন্য, তাদেরকে দেখাশোনা করার জন্য, ইভেন আরো অনেকগুলা কাজ যারা আমরা সামনে দিয়ে একটু একটু দেখবো। এই যে ব্যাংকটা সৃষ্টি হয়, যাদের কাজে হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে কি, যে দেশের কল্যাণ, সোজা কথা হচ্ছে এখানে তারা কমার্শিয়াল পারপাসে সৃষ্টি হবে না, তাদের মেনই কাজ হচ্ছে দেশ এবং দেশের মানুষের কল্যাণার্থে যে ব্যাংকটা সৃষ্টি হয় এটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেকটা দেশ, পৃথিবীর প্রত্যেকটা দেশে কেন্দ্রীয় ব্যাংক, যেহেতু প্রত্যেকটা দেশেই একটা করে ব্যাংক থাকে যেটা অন্যান্য ব্যাংকে মনিটর করে, আরো অন্য অন্য কাজ করে, এবং জনগণের যাতে কল্যাণ হয় এই কাজটাই শুধুমাত্র করে। তাদের কাজ, মেন কাজ কি? তাদের কাজ প্রফিট মেকিং না, তাদের কাজ প্রফিট মেকিং প্রফিট মেকিং প্রফিট মেকিং না, প্রফিট মেকিং এ তাদের আশেপাশে থাকবে না। এটাই হচ্ছে বেসিক্যালি আমরা কেন্দ্রীয় ব্যাংক বলে থাকি আর কি। এখন আমরা যদি একটা কনস্ট্রাকশনের সংজ্ঞা বলি, এই বেসিক্যালি কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এগুলো কাজগুলো বেসিক্যালি দিচ্ছি। যে প্রথমেই কাজ হচ্ছে মানুষের উন্নয়ন, এর মধ্যে কি কি করে মুদ্রা বাজার, মানে হচ্ছে আমরা পৃথিবী জুড়ে দুইটা মার্কেট দেখি। আমরা যদি পৃথিবীর, আমরা ফিনান্স কি করি, বেসিক্যালি ফিনান্সে যে কাজটা করি বেসিক্যালি, মানুষ টাকা পয়সার কোত্থেকে পাবে, কিভাবে আমরা এই সংস্থান করব, কিভাবে এগুলো ইউটিলাইজ করবে, এই জিনিসগুলোই তো দেখি। হ্যাঁ, তো বিজনেসম্যানরা বা যাদের টাকা দরকার হয়, যারা বিজনেস করে, ব্যবসায়ীরা, ব্যবসায়ী পৃথিবী জুড়েই দুইটা মার্কেট থেকে টাকা সংগ্রহ করে। একটার নাম হচ্ছে ক্যাপিটাল মার্কেট, সেকেন্ড ওয়ান হচ্ছে কি মানি মার্কেট। মানি মার্কেট, এই দুইটা মার্কেট থেকে ওরা বেসিক্যালি টাকা সংগ্রহ করে। যখন দীর্ঘমেয়াদের জন্য টাকা সংগ্রহ করেন করে এখান থেকে টাকা সংগ্রহ করে, এটাকে ক্যাপিটাল মার্কেট বলি। সবচেয়ে পৃথিবী জুড়ে সবচেয়ে পপুলার ক্যাপিটাল মার্কেট হচ্ছে শেয়ার বাজার। ওকে, আমাদের দেশেও শেয়ার বাজার, মানে ওইখানে তুমি দীর্ঘমেয়াদের জন্য টাকাটা সংগ্রহ, মানে ব্যবসায়ীদের যখন টাকা দরকার তখন তাদের শেয়ারটা বাজারে ছেড়ে যে টাকাটা নেই, এটা হচ্ছে বেসিক্যালি শেয়ার বাজার। আমরা যদি সময় পাইলে এটা নিয়ে অন্য কথা। এরপরে যেটা আছে মানি মার্কেট। মানি মার্কেট কি, আমার আশেপাশে যে ব্যাংকিং ব্যবস্থাটা আছে, এটা ব্যাংকিং ব্যবস্থা হইতে পারে, আবার নন ব্যাংকিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠান হইতে পারে। মানি মার্কেট মানে হচ্ছে যেখান থেকে শর্ট টার্ম এবং মিড টার্মের জন্য টাকাগুলো ব্যবসায়ীরা নেয়। এটা কি হইতে পারে? এটা মানি মার্কেট যেমন ব্যাংক, এরপর হচ্ছে কি এনবিএফআই বলে,
নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, যেমন আমরা জানি এই যে লঙ্কা বাংলা, একটা অনুষ্ঠান, একটা প্রতিষ্ঠান আছে লঙ্কা বাংলা, তোমরা দেখবা আশেপাশে অনেকগুলা। ওরা কিন্তু ব্যাংক না, কিন্তু ব্যাংকের মতো অনেকগুলা কাজ করে থাকে এরা। মানুষকে লোন দেওয়ার কাজটা করে থাকে, বা মানুষ থেকে ডিপোজিট নেওয়ার কাজটা ওরা করে থাকে। ওরা ব্যাংক না, ওই জন্য এটার নাম হচ্ছে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ব্যাংকের সাথে ওদের ডিফারেন্সটা হচ্ছে কিছু লিমিটেশন আছে, মানে ব্যাংকের মতো সব কাজ ওরা করতে পারে না। বাট বেসিক যে দুইটা কাজ, মানুষ থেকে টাকা নেওয়া এবং অন্য কাউকে লোন দেওয়ার কাজটাও এরা করে থাকে। হ্যাঁ, এরপরে আরো আছে এনজিও, বিভিন্ন এনজিও মানুষকে লোন দিয়ে থাকে, এগুলো মানি মার্কেটের এলিমেন্ট আর কি। তার মানে এখান থেকে টাকাটা সংগ্রহ করে। এই যে মুদ্রা বাজার বলতেছি, যে এই যে মানি মার্কেট, এই যে এই মানি মার্কেটটা গঠন এবং নিয়ন্ত্রণে, মানে এই যে পুরো মানি মার্কেটটার ইনফ্লুয়েন্স করা, গঠন করা, স্ট্রাকচার করা, এটা করতে বাংলাদেশ ব্যাংক বেসিক্যালি সাহায্য করে। এরপর মুদ্রার প্রচলন, এটা কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম কাজ, যে টাকা ছাপানো। এরপর ঋণ নিয়ন্ত্রণ, সবচেয়ে প্রমিনেন্ট কাজ এটা। ওকে, যেটা আমরা আজকে এই অধ্যায়ে ঋণ নিয়ন্ত্রণ জিনিসটা আজকে আমরা মাথায় ঢুকাই, তারপর যাবো এই ক্লাস থেকে। হ্যাঁ, সবাই যারা অ্যাটেন্ড করতেছে আসলে আজকে ঋণ নিয়ন্ত্রণ কিভাবে করে এই জিনিসটা অবশ্যই মাথায় থাকবে। এরপর হচ্ছে মুদ্রামান সংরক্ষণ, বিনিময় হার নির্ধারণ। বিনিময় হার মানে কি, যে আজকে সকাল উঠে আমরা দেখতেছি যে $1 সমান 113 টাকা, 150 টাকা। 1 রুপি সমান কত, 1.5 টাকা, 2 টাকা, 3 টাকা। এই যে একটা দেশের সাথে আর একটা দেশের মুদ্রার যে বিনিময় হার, যে ইম্পোর্ট এক্সপোর্ট আমাদের সবচেয়ে বেশি প্রতিনিয়ত আমার দরকার হয়, ওইটা নির্ধারণ করার কাজটা বেসিক্যালি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তার মানে হচ্ছে এই কাজগুলো যে করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে আর কি আমরা, যদি একটু বলি। এরপর বেসিক্যালি কেন্দ্রীয় ব্যাংকটা কখন সৃষ্টি হয়? এই কেন্দ্রীয় ব্যাংকটা, তোমরা আশা করি দেখতেছো, কেন্দ্রীয় ব্যাংকটা 1971 সালের আগে এটা স্টেট ব্যাংক অফ পাকিস্তান ছিল। এটার নাম ছিল হচ্ছে কি, স্টেট ব্যাংক অফ, এটার নাম স্টেট ব্যাংক অফ পাকিস্তান। স্টেট ব্যাংক অফ পাকিস্তান 1971 সালে 16 ডিসেম্বর, মানে 15ই ডিসেম্বর পর্যন্ত, 15 1971 সালে 15ই ডিসেম্বর পর্যন্ত এটার নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন একটা অধ্যাদেশের মাধ্যমে, আহ, একটা জারির মাধ্যমে এটাকে করা হয় কি, বাংলাদেশ ব্যাংক নামে প্রতিষ্ঠিত। ওই জন্য বাংলাদেশ ব্যাংকের বেসিক্যালি কি এটার জন্মসালটা বলা হয় 1973। এখন বর্তমানে বাংলাদেশে এটার প্রায় 10টা শাখা আছে আর কি। হ্যাঁ, এরপর আমরা যদি একটু হিস্ট্রি দেখি, মানে কেন্দ্রীয় ব্যাংকগুলোর হিস্ট্রিগুলো, যদি বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক যেটা, এটা হচ্ছে রিক্স ব্যাংক অফ সুইডেন। প্রায় সময় এমসিকিউতে আসে, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিক্স ব্যাংক অফ সুইডেন, যেটা 1656 সালে। এরপর সুসংগঠিত একদম স্ট্রাকচার ওয়েতে আমরা এখন যে ব্যবস্থাটা দেখতেছি, আম, এটা এটা স্ট্রাকচার ওয়েতে আসে। ব্যাংক অফ ইংল্যান্ড সর্বপ্রথম স্ট্রাকচার ওয়েতে করছে। এরপর এশিয়ার প্রথম কেন্দ্রীয় ব্যাংক হয়েছে জাপানে, ব্যাংক অফ জাপান। আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তো আমরা বললামই। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক এটা। ওকে, আর ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর পাকিস্তানের ক্ষেত্রে এটা স্টেট ব্যাংক অফ পাকিস্তান। ওকে, স্টেট ব্যাংক অফ পাকিস্তান। তার মানে আমরা এখানে কয়েকটা যেগুলো কমন প্রায় সময় আসে ওই ব্যাংকগুলো একটু বললাম আর কি। ওকে, রিক্স ব্যাংক অফ সুইডেন, ব্যাংক অফ ইংল্যান্ড, ব্যাংক অফ জাপান, এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর বেসিক্যালি এই যে কিছুক্ষণ আগে আমরা বলছি যে কেন্দ্রীয় ব্যাংকের কাজ বলতে পারি, ওরা কি কি কাজ, আমি অনেকগুলা কাজ বিভিন্ন বইতে খুললে দেখবে তোমরা পাবা, এই জিনিসগুলো একটু করে দেখবা। বাট আমি মেজর কাজগুলো নিয়ে একটু খুব বেশি কথা বলবো না, কারণ আমরা মোটামুটি এই জিনিসগুলো খুবই প্রমিনেন্ট এবং পুরো অধ্যায় জুড়েই, বা আমরা যখন অনেকগুলো চ্যাপ্টার পড়বো এগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা বলবো, বিভিন্ন সময় বিভিন্নভাবে বলবো। প্রথম কথা, এই যে কিছুক্ষণ আগে বলে ফেলছি আমি, প্রথমে বলছি কি, যে মুদ্রা ইস্যু এবং নোট প্রচলন, সোজা কথা হচ্ছে সে টাকা ছাপানোর কাজটা সে করে থাকে। টাকা ছাপানোর কাজটা আহ, সে করে, কে করে, কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এরপর মুদ্রামান সংরক্ষণ করা, মানে এই যে 1 টাকা সমান যে আজকে 150, সরি $1, 1 ডলার সমান যে 150 টাকা হবে, এই জিনিসটা সে ব্যালেন্স করে সবসময়। মানি ফ্লো নিয়ন্ত্রণের মাধ্যমে করে, ফোর্সফুলি করে, অনেক ওয়েতে করে থাকে। এটা আমরা কোন একটা সময় পড়বো কেমনি সে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা করে, কেমনে মুদ্রামান সংরক্ষণ করে। আমাদের মানে টাকা যাতে মান বেশি ডিভ্যালুয়েট না হয়, টাকা যাতে আবার অ্যাভেলেবেল হয়ে না যায়, এটা আমরা ঋণ নিয়ন্ত্রণ কিভাবে করে আজকে পড়বো এটা। ওকে, এরপর অর্থের সরবরাহ, মানে আমাদের এখানে আমাদের হাতে যে টাকাটা থাকে বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকের করে। এরপর বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ,
সরকারের ব্যাংক হিসেবে কাজ করে ও, সরকারের এজেন্ট। সোজা কথা হচ্ছে এটাই, সরকারের যা টাকা পয়সা লাগবে, সরকারের সবকিছু একটা প্রমিনেন্ট পার্ট হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক, একটা অবিচ্ছেদ্য অংশ সরকারের। এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে যে জিনিস হচ্ছে, ওরা বাণিজ্যিক ব্যাংকগুলো মানে বাংলাদেশ ব্যাংক ছাড়া বাংলাদেশে যেমন 63+ ব্যাংক আছে, ওই ব্যাংকগুলো সবসময় ওর কাছে ওদের যাবতীয় টাকা পয়সা সবকিছুই রাখে, আবার ওদের লাস্ট রিসোর্ট হিসেবেও কাজ করে। মানে কোনো বিপদে আপদে বাংলাদেশ ব্যাংক সবসময় পিছনে দাঁড়ায় থাকে আর কি। ওই জন্য ওদের ব্যাংকার হিসেবে কাজ করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ওখানে সংরক্ষিত থাকে। তারপরে এটা দুইটা নীতি আছে প্রত্যেকটা দেশেই, এই টাকা পয়সা রিলেটেড দুইটা নীতি আছে। একটা হচ্ছে কি, একটাকে বলা হয় মনিটারি পলিসি, একটাকে বলা হয় মনিটারি পলিসি সরকার দেয়। দুইটা পলিসি দেয় একটা দেশ কিভাবে চলবে, দুইটা পলিসির, একটা হচ্ছে মনিটারি পলিসি আর একটা হচ্ছে কি ফিসকাল পলিসি বলা হয়। একটা হচ্ছে ফিসকাল পলিসি, বাংলা যদি বলি একটা হচ্ছে মুদ্রানীতি, মুদ্রানীতি আর একটা হচ্ছে কি আর্থিক নীতি। ওকে, এটা কি, এটা সোজা কথা আমরা জানি যে বাজেট, এটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে বাজেট। মানে সরকার জুলাইয়ের দিকে এটি এই পুরা বছরের আয় কত হবে ব্যয় কত হবে এটা যে ওয়েতে ডিক্লেয়ার করে। এটাও কিন্তু কি মানে আমাদের হিসাব নিকাশের একটা অংশ, এই নীতি একটা দেয়। আরেকটা জিনিস বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ সরকার দেয় আমাদের হাতে কি পরিমাণ টাকা থাকবে, বা টাকা থাকবে বা থাকবে না, আমি লোন দিব কি দিব না, যে নীতিটা প্রণয়ন, এটা হচ্ছে মুদ্রানীতি, এটা প্রণয়ন করে বাংলাদেশে বেসিক্যালি 6 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর এই নীতিটা বেসিক্যালি দিয়ে থাকে। ওকে, কেন্দ্রীয় ব্যাংকের এই 6 মাস অন্তর অন্তর দিয়ে থাকে। ওকে, তাহলে আমরা এই ছোট কাজগুলো একটু আমরা আহ, দেখলাম আর কি, ছোট সংক্ষেপে একটু কাজগুলো দেখলাম। এরপর আমরা খুব বড় পরিসরে যদি আমরা দেখি, কেন্দ্রীয় ব্যাংকের এই যে ঋণ নিয়ন্ত্রণ সম্পর্কে একটু পড়বো বলছে, আমরা ঋণ নিয়ন্ত্রণের বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলবো। বেসিক্যালি ঋণ নিয়ন্ত্রণ, ঋণ কি জিনিসটা কি, ঋণ বেসিক্যালি কেন আমরা বাংলাদেশ ব্যাংক এই কাজটা করে থাকে, কেন করে থাকে, যে ঋণ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন হয়। আমরা আগেই বলতেছি যে বাংলাদেশ ব্যাংক যে কাজটা করে, প্রথম কথা হচ্ছে সিকিউরিটি সবসময়, তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সবসময় হচ্ছে সিকিউরিটি, হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। দ্বিতীয় কাজ হচ্ছে কি, আমার হাতে কত টাকা থাকবে সেটা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেয়। অনেকগুলো টুলস এর মধ্যে একটা টুলস হচ্ছে ঋণ। হ্যাঁ, কিভাবে করে, যে যেমন যদি মানুষের কাছ থেকে যে টাকাগুলো নেয়, বিভিন্ন টাকাগুলো যে নেয়, টাকাগুলো সংগ্রহ করে, এই টাকাগুলো তারা কাকে করে, যাদের কাছে টাকা প্রয়োজন হয়, বিশেষ করে ব্যবসায়ীদের, যারা বিজনেস করবে, যারা বিভিন্ন কাজে লাগাবে, ওদেরকে লোন হিসেবে টাকাটা দেয়। ওকে, লোন হিসেবে টাকা দেয়। এই লোন দিয়ে সে কি করে, বিজনেস বিভিন্ন প্রতিষ্ঠান করে। ওকে, এই বিজনেস প্রতিষ্ঠানে আমার তোমার বা আমাদের মা বাবা ভাই বোন অনেকের চাকরি হয়, ওখান থেকে আমাদের কি হয়, বেতন হয়। তার মানে দেখো, এই লোনের টাকাটা আলটিমেটলি, এই লোনের টাকাটা বেতন হিসেবে তোমার আমার হাতে আসে। তার মানে এই হাতে, যদি হাতে বেশি টাকা চলে আসে, তখন কি করবো, আমি বেশি খরচ করব, যেটা অর্থনীতির জন্য খারাপ। আবার কম খরচ করলেও খারাপ, এই যে একটা ব্যালেন্স করাটা। তার মানে কি, এটা অনেকগুলো টুলস আছে এটা ব্যালেন্স করার। বাংলাদেশ ব্যাংক সবচেয়ে যেটা বেশি পপুলার ভাবে ইস্যু, এটা হচ্ছে এটার মাধ্যমে করে। তার মানে হচ্ছে কি, ঋণ মানে কি, কমার্শিয়াল ব্যাংকগুলো ঋণ, বেসিক্যালি ঋণ দেওয়ার সোর্সই হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। তার ঋণটা কে দেয়, বেসিক্যালি দেয় হচ্ছে কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলো দিয়ে থাকে। ঋণটা সব সময় দিবে ও, কারণ কি, এটাই হচ্ছে একটা স্ট্রাকচার। বাণিজ্যিক ব্যাংকগুলো, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংক থেকে দিবে, বাণিজ্য ব্যাংক নর্মাল পিপলকে দিবে, আমি তুমি তোমাকে দিবে। হ্যাঁ, তাহলে বাণিজ্যিক ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে তোমার আমার হাতের ঋণ নিয়ন্ত্রণ করা, আলটিমেটলি আমার এবং তোমার হাতের ঋণটা বা টাকাটা নিয়ন্ত্রণ করা। তাহলে এটা ঋণ নিয়ন্ত্রণ করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সংখ্যাগত পদ্ধতি, যেখানে সংখ্যা আছে, বিভিন্ন নিউমেরিক্যাল ভ্যালু আছে বা সংখ্যাতাত্ত্বিক দিক আছে, ওই জন্য এটা সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি বলা হয়। আরেকটা বলা হয় গুণগত পদ্ধতি, যেখানে ক্যারেক্টার হচ্ছে মেইন। ওকে, প্রথমে আমি এই গুণগত পদ্ধতি, যেটা ক্যারেক্টার, গুণগত মানে হচ্ছে ক্যারেক্টার, এটা নিয়ে একটু কথাবার্তা বলছি। প্রথম কথা হচ্ছে ঋণ বরাদ্দকরণের নীতি, এটা কিভাবে করে। যেমন বাংলাদেশ ব্যাংক আজকে ডিক্লেয়ার দিল যে ওমেন এন্টারপ্রেনিয়রদের, বা মেয়ে উদ্যোক্তা বা মহিলা উদ্যোক্তা যারা আছে, ওদের ওদেরকে লোন দিতে ইন্টারেস্টেড। সে চাচ্ছে যে
এই আগামী 6 মাসের মধ্যে যারা যারা তাদেরকে এনকারেজ করবে, তারা যাতে বেশি বিশ্বাস করে। সে হঠাৎ করে ডিক্লেয়ার করলো যে বাণিজ্যিক ব্যাংকে একটা সার্কুলার দিয়ে বললো যে আপনাকে আপনার যা লোন দেন 10% মহিলা উদ্যোক্তাদের দিতে হবে। এরপর আবার বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে যারা কৃষক আছে তারা লোন পাক। সে ডিক্লেয়ার করলো যে 5% যত আপনার লোনের সবগুলো 5% কৃষি লোন হিসেবে দিতে হবে, কৃষি লোন হিসেবে দিতে হবে। তার মানে এরকম যদি বরাদ্দ একদম পুরো টোটাল লোনের একদম ম্যান্ডাটরি করে দেয় যে 5% কৃষককে দিতে হবে, কৃষি লোন দিতে হবে, তাহলে ওর সবগুলো লোন আলটিমেটলি কোথায় চলে যাবে? কৃষির ঘরে চলে যাবে বা কৃষকের হাতে পৌঁছাবে। এই যে ঋণের বরাদ্দকরণ নীতি মানে হচ্ছে এটা একটা বরাদ্দ দিয়ে দেওয়া। এরপর আবার এরকম হইতে পারে যেমন কোভিড এর সময় হয়েছিল যে 100 কোটি টাকা 200 কোটি টাকা বিভিন্ন ক্ষেত্র ক্ষেত্র বিশেষে দিয়ে দিছিল বাণিজ্যিক ব্যাংকে, 200 300 কোটি এই টাকাটা আপনি লোন হিসেবে দেন বিভিন্ন ক্ষেত্রে। স্পেসিফিক করে দিচ্ছে যে 50 কোটি এখানে দিতে হবে, 20 কোটি এখানে দিতে হবে, 30 কোটি এরকম দিতে হবে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক যদি এভাবে বলে দেয় কোনো একটা স্পেসিফিক ফিল্ডকে লোন দিতে হবে বা স্পেসিফিক বরাদ্দ করে দেয়, তখন এই যে এই ওই স্পেসিফিক ফিল্ডটাকে এনকারেজ করার জন্য বা ওই স্পেসিফিক ফিল্ডটাকে সে কাজে লাগানোর জন্য যে নীতি করে, এটাই হচ্ছে বেসিক্যালি ঋণের বরাদ্দকরণ নীতি। দ্বিতীয় ঋণ হচ্ছে কি? ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ। এটা কি? এটা মোস্ট অফ দ্য কেসেস কনজিউমার প্রোডাক্ট, যেমন আমরা যে নর্মাল যেগুলো যেমন চা, তারপর হচ্ছে চাল, চিনি, যে জিনিসগুলো আমরা নিয়মিত খাই আর কি, ওই জিনিসগুলোর ক্ষেত্রে এই ঋণটা দিবে অথবা দিবে না। এখন যদি গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংক হঠাৎ ডিক্লেয়ার করে যে তুমি ইম্পোর্ট যারা চিনি আনবে তাদেরকে তুমি 100 কোটি টাকা লোন দাও, বা পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমি 200 কোটি দিয়ে দিলাম, যারা চাল আনবে তাদের জন্য এই লোনটা নিবে, তার মানে হচ্ছে এটা চালটা এনকারেজ হবে ওরা। মানে 200 কোটি টাকা শুধু চাল আনার জন্য যে না, যারা চাল ব্যবসায়ী হয় তারা একশো একটা টাকা পাইলো, তারা আবার লোন মানে তারা বাইরে থেকে নিয়ে আনলো, ঠিক আছে। এটা অথবা এরকম হইতে পারে যারা চাল আনবে তাদেরকে কোনো লোন দেওয়া হবে না, এরকম ডিক্লেয়ার হইতে পারে। এটা হইতেই পারে। তার মানে হচ্ছে কি, ওই স্পেসিফিক জিনিসে বা কোনো একটা জিনিসে ভোক্তা যে জিনিসগুলো ইউজ করে ওগুলোর ক্ষেত্রে তুমি প্রহিবিট মানে ওদেরকে দমায় রাখা অথবা ওদেরকে এনকারেজ করা, দুইটাই করতে পারে। এরপর 3 নাম্বার হচ্ছে প্রান্তিক ঋণ, জামানতি ঋণের প্রান্তিক হার। এই প্রান্তিক হারটা কি? আমরা যদি এক লাইনে বলি প্রান্তিক হার, যখন তুমিও যদি এখন ব্যাংকে যাও, তখন তুমি যদি ব্যাংকে যাও যে জিনিসটা হয়, ব্যাংকে যদি যাও, যে ব্যাংকে গেলা, তোমার তোমাকে বলবে যে আপনি কি হিসেবে আমাকে মর্টগেজ দিবেন। মর্টগেজ বা আহ, বন্ধকি বলা হয়, মর্টগেজ বা বন্ধকি। তার মানে তুমি যদি এখন একটা বিল্ডিং করতেছো, তোমার টাকা দরকার, তুমি 2 তলা পর্যন্ত তুলছো আর তুলতে পারতেছো না টাকা, তোমার টাকা তো তুমি ব্যাংকের কাছে গেলে বলবে যে আমাকে লোন দেন। ব্যাংক বলবে, প্রথমে বলবে যে আপনি আমাকে কি দিবেন সিকিউরিটি পারপাসে। বলবে যে আমার যে বিল্ডিংটা হচ্ছে ওই বিল্ডিংটা আপনার কাছে মর্টগেজ রাখবো বা বন্ধক রাখবো। তার মানে হচ্ছে ওই যে বিল্ডিংটার দাম যদি তোমার 2 কোটি টাকা হয়, বিল্ডিংটার দাম যদি 2 কোটি টাকা হয়, ব্যাংক তোমাকে ঠিক 2 কোটি লোন দিবে না। ব্যাংক বলবে যে আপনার বিল্ডিং এর দাম 2 কোটি টাকা, তাহলে আপনাকে আমি কত 1 কোটি টাকা লোন দিলাম বা 1.5 কোটি টাকা লোন দিলাম। ওকে। অথবা 1 কোটি টাকা, 1 কোটি টাকা বিল্ডিং এর দাম হলে আপনাকে আমি 60 লক্ষ টাকা লোন দিলাম। এই যে 40 লক্ষ টাকা সে রেখে দিল নিজের পারপাস সিকিউরিটি হিসেবে, এটাই হচ্ছে মার্জিন, এটাই হচ্ছে প্রান্তিক হার, এটাই হচ্ছে প্রান্তিক হার। তার মানে তোমার যদি একটা একটা বিল্ডিং এর দাম একটা বিল্ডিং এর দাম যদি একটা বিল্ডিং এর দাম যেটা সিকিউরিটি হিসেবে দিচ্ছে, সেটা বিল্ডিং হইতে পারে, গাড়ি হইতে পারে, যেটা দিচ্ছ, এটা যদি ধরো 1 লক্ষ টাকা হয়, তোমাকে লোন যদি 80 লক্ষ টাকা দেয়, সরি 80,000 টাকা দেয়, তার মানে হচ্ছে তোমাকে 20% দেয় নাই। এই 20%ই হচ্ছে মার্জিন বা প্রান্তিক হার বলা হয়। ওকে, এটার মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণ করে? এখন বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে তোমাকে লোন কম দিবে। তার মানে সে ডিক্লার দিয়ে দিল যে এখন প্রান্তিক হার হবে 50%। তার মানে তুমি 2 কোটি টাকার একটা সম্পদ আনলে তোমাকে 1 কোটি টাকা সর্বোচ্চ লোন দিতে পারবে। এরপর মনে করতেছে যে আরো লোন দিবে না, মানে ঋণ নিয়ন্ত্রণ করবে, তখন সে ডিক্লার করে যে 70%। তার মানে যার 2 কোটি টাকার একটা সিকিউরিটি হিসেবে দিবি, 2 কোটি টাকার জিনিস সিকিউরিটি দিবি, সে শুধুমাত্র 30 লক্ষ টাকা পাবে। এটাই হচ্ছে প্রান্তিকা। তার মানে হচ্ছে কি, সে এই পার্সেন্টেজটা বাড়ায় এবং কমায় ঋণের হারটা সে কি করতে পারবে। সে প্রান্তিক হারটা পরিবর্তনের মাধ্যমে সে কি করতে পারবে, এই যে ঋণটা সে কন্ট্রোল করতে পারবে। এরপর হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ, মানে হচ্ছে ডিরেক্টলি ইন্টারভেট করা, একদম একদম সার্কুলার জারি করা অথবা ডিরেক্টলি যাওয়া, এরকম একদম, মানে যেটা ডিরেক্টলি কোনো সার্কুলার তার্কুলার অনেকটা সে ফিজিক্যালি গিয়ে
এটা মানে বাংলাদেশ ব্যাংক বা মনিটরিং এজেন্সি যারা আছে তারা ফিজিক্যালি মনিটর করে এই কাজটা করবে যে এটা দিবা অথবা দিবা না। ওকে, এরপর নৈতিক প্রচারণা অথবা প্রচারণামূলক পদ্ধতি দুইটাই একই। যেমন বিভিন্ন ব্যাংকের ম্যানেজার বা যারা দায়িত্বরত আছে এমডি টিএমডি ওদেরকে নিয়ে বিভিন্ন সেমিনার করা, সিম্পোজিয়াম করা, তা বিভিন্ন প্রচার করা, এটা নেগেটিভ দিক সম্পর্কে বলা, যে লোনগুলো খারাপ হলে কি অবস্থা হবে, ওদের ভবিষ্যৎ সম্পর্কে বলে, এরকম যখন বলতে থাকে বারবার বারবার, তখন যারা লোনের সাথে থাকে তারা অনেক কনসাস হয়ে যায়, তারা অনেক সময় খারাপ লোনগুলো দেয় না, তখন ব্যাড লোনের পরিমাণ কমে যায়। ওকে, এরপর আমরা আরেকটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার প্রায় সময় আসে এই তিনটা থেকে, একটা হচ্ছে ব্যাংক হার নীতি, দ্বিতীয় নম্বর হচ্ছে খোলা বাজার নীতি, আর একটা হচ্ছে কি জমার হার নীতি। ওকে, এই নীতিগুলো নিয়ে আমরা একটু পড়বো। ব্যাংক হার নীতি, ব্যাংক হার কি? বেসিক্যালি ব্যাংক হার, কারো আইডিয়া আছে ব্যাংক হার কাকে বলে? কেউ? মিম বলতে পারবা ব্যাংক কি? সাদিয়া, যে কোনো একজন। ব্যাংক হার কাকে বলে কেউ কি বলতে পারবা? এনিওয়ান? ওকে, স্যার আমি কি করবো? হ্যাঁ বলো। ব্যাংক হার, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে প্রথম শ্রেণীতে যে বিল মঞ্জুর করে বা ঋণ মঞ্জুর করে তাকে ব্যাংক হার নীতি বলে। হ্যাঁ, এখানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী কেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার তার তার আর অন্য কেউ ওর সাথে কিছু অ্যাড করবা? তোমারটা হয়েছে, ভালো হয়েছে। এরপর অন্য কেউ? আসলে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? কেন্দ্রীয় ব্যাংক, ওই যে বললাম যে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোনো বিপদে পড়বে তখন সরাসরি কি যায়, ওর কাছে গিয়ে পায়, বলে যে ভাই আমার টাকা দরকার, টাকা দেন। কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে বলে যে টাকা দরকার, টাকা দেন। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি ওর টাকা দরকার হয়েছে, ওর ওর 10 কোটি টাকা দরকার হয়, ওকে দিয়ে দিল 10 কোটি টাকা, আর কোনো টাকা পয়সা নিল না, 10 কোটি টাকা দিল, কোনো কিছু ইন্টারেস্ট নাই। এখন যে বিপদে পড়ছে সে তো যাবে, এরকম যদি দেয়। যে বিপদে পড়ে না সেও চাইবে না যদি ফ্রি এভাবে টাকা দেয়। আরো অনেক কনসিকুয়েন্স হইতে পারে, ওই জন্য কি করে কেন্দ্রীয় ব্যাংক, তুমি টাকা নিবা, ঠিক আছে, তুমি বিপদে পড়ছে, ঠিক আছে, টাকা নিয়ে যাও 10 কোটি টাকা, কিন্তু এর সাথে তুমি আমাকে কি করতে হবে, একটা ইন্টারেস্ট দিতে হবে, একটা মিনিমাম একটা ইন্টারেস্ট পার্সেন্টেজ তোমাকে আমাকে দিতে হবে, তুমি যে টাকা নিচ্ছ এর বেনিফিট হিসেবে। এই যে কেন্দ্রীয় ব্যাংক, এই যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে টাকা দেওয়ার সময় যে ইন্টারেস্ট রেটটা নেয়, ওটাই হচ্ছে ব্যাংক হার নীতি। আবার বলতেছি, মানে যে হার বা যে রেট, যে হারে, যে হার যে হারে কেন্দ্রীয় ব্যাংক, বেসিক্যালি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে লোন দেয়, ওইটাকে ব্যাংক হার বলা হয়, সোজা কথা। যখন বাণিজ্যিক ব্যাংকে যখনই কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকা চাইতে যাবে, টাকা দিবে ঠিক আছে, কিন্তু এর সাথে একটা ইন্টারেস্ট ইন্টারেস্ট বাণিজ্যিক ব্যাংক দিতে হয়। বাণিজ্যিক ব্যাংক যে রেটটা বা যে ইন্টারেস্টটা দেয়, ওটাকেই ব্যাংক হার বলা হয়। ওকে, এখন বেসিক্যালি ধরো এখন ব্যাংক হার হচ্ছে ফোর স্যার পার্সেন্ট এটা চেঞ্জ হয় 4%। এখন 4%-এ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে এখন লোন দেয়, লোন দিলে এটা 4% নেয়। আর ব্যাংকের অন এন অ্যাভারেজ 3% অপারেটিং কস্ট আছে ব্যাংকের। অপারেটিং কস্ট কি আবার বলতেছি, ধরো তাহলে ব্যাংক রেট, ব্যাংক রেট কত? ব্যাংক রেট বলতে বা ব্যাংক হার, ব্যাংক হার বা যে রেটে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংকে লোন দেয়, সোজা কথা, এটা হচ্ছে ব্যাংক হার, ধরো 4%। ব্যাংকের তারপর হচ্ছে কি, ব্যাংকারদের স্যালারি আছে, ব্যাংকারদের বেতন আছে, বেতন আছে, এরপর হচ্ছে ভাড়া আছে, তারপর আরো অনেকগুলো কস্ট মিলে তাদের আবার প্রফিট আছে। এই সবগুলো মিলে আমি ধরলাম 3%, তার মানে হচ্ছে কি, ও 4% করে আনলেও, বাণিজ্যিক ব্যাংক থেকে 4%, সরি কেন্দ্রীয় ব্যাংক থেকে 4% করে লোন নিয়ে আসলেও, মানুষকে যখন দেবে তখন মিনিমাম তাকে কত পার্সেন্ট, আমি একটা অন এন অ্যাভারেজ ধরতেছি 7% কারে তা কি দিতে হবে লোন, বা কি দিতে হবে, লোন দিতে হবে মানুষকে, এটা মানুষকে দেওয়ার সময় কত পার্সেন্ট দিতে হবে, 7% দিতে হবে। ওকে, এখন 7%-এর যে লোন, এখন বাংলাদেশ ব্যাংক চিন্তা করতেছে মানুষকে আমি লোন কম দিব, বা এখানে কি বলতেছে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে লোনটা নিয়ন্ত্রণ করে।
আমরা প্রশ্ন করতেছি কেন্দ্রীয় ব্যাংক কিভাবে লোন নিয়ন্ত্রণ করে। তখন সে কি করবে, ব্যাংক হারটা বাড়ায় দিবে। তখন সে বলবে যে এই তুমি আমার কাছ থেকে টাকা নিলে আমাকে 10% দিতে হবে বাণিজ্যিক ব্যাংক। তখন বাণিজ্যিক ব্যাংক এই যে এই 3% তো থাকবে, 13%, 13% হয়ে যাবে। তাহলে যে মানুষগুলো 7%-এর লোন নিত, তাহলে যে সংখ্যকটা নিত 13% হলে বাড়বে না কমবে? অবশ্যই আরো কমে যাবে, আরো কমবে। ওকে। আবার যদি বলতেছে বাণিজ্য ব্যাংক চিন্তা করতেছে না এখন আমি মানুষকে অনেক বেশি লোন দিব, আমি একটু মানুষকে লোন দেওয়া, তখন এটা যদি 1% করে দেয়, 4%-এর জায়গায় 4%-এর জায়গায় যদি 1% করে দেয় তাহলে 3%, তাহলে টোটাল হয়ে যাবে 4%। তার মানে এখন বাড়বে। ওকে। সোজা কথা হচ্ছে কি, তার মানে হচ্ছে কি ব্যাংক হার যদি বাড়ে, সোজা কথা হচ্ছে কি ব্যাংক হার যদি বাড়ে, ব্যাংক হার যদি বাড়ে, ব্যাংক হার যদি বাড়ে, তাহলে কি হয়, ব্যাংক হার বাড়লে বাণিজ্যিক ব্যাংকে, বাণিজ্যিক ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকে টাকার পরিমাণ কমবে। বাণিজ্যিক ব্যাংকে টাকার, সে লোন নিবে না। বাণিজ্যিক ব্যাংক আগের মতো কি করবে না, সে আম, সে কি করবে না, ব্যাংক হার যদি বাড়ে, সে সে অবশ্যই অবশ্যই কি, যে ব্যয়টা বৃদ্ধি পাবে না। বাণিজ্যিক ব্যাংকের টাকা মানে হচ্ছে, এটা সোজা কথা হচ্ছে ব্যয় বৃদ্ধি। আমরা যদি বলি ব্যয় বৃদ্ধি পাবে। ওকে। বাণিজ্যিক ব্যাংক ব্যয় বৃদ্ধি পাইলে কি হবে, গ্রাহক আগ্রহ হারাবে। তার মানে হচ্ছে আলটিমেটলি, আলটিমেটলি ঋণের পরিমাণ হ্রাস পাবে। ওকে। আবার বলতেছে ব্যাংক হার যদি বাড়ে, এই যে ব্যাংক হার 4%-এর সে যদি আমি এখানে উপরে দেখালাম 4%-এর সে যদি 10% করে দেয় ব্যাংক, তখন কি হবে, এই যে ব্যাংক ব্যয় বৃদ্ধি মানে আগে যেটা ব্যয়, টোটাল ব্যয় 7% ছিল, এখন এটা হয়ে যাবে 13%। তখন কি বাণিজ্যিক ব্যাংকের ব্যয় বৃদ্ধি পাবে, গ্রাহক আগ্রহ হারাবে, ঋণের পরিমাণ হ্রাস পাবে। এটা যদি ঠিক উল্টাটা হয়, ব্যাংক হার যদি কমে, তখন এটা 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 কি হয়ে যাবে, হ্রাস হয়ে যাবে। আর ঋণের পরিমাণ তখন এটা বৃদ্ধি পাবে আলটিমেটলি। ওই যে এটা যদি 1% হয়। ঠিক আছে, ব্যাংক হার নীতি কি ক্লিয়ার সবার? Yes, sir. ওকে। জি স্যার। এরপর খোলা বাজার নীতি। এই খোলা বাজার কি, এটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক বেসিক্যালি কি, ধরো বাংলাদেশ ব্যাংক না, সরকারেরই এগুলো কিছু মানে কিছু উইপন আছে, মানে কিছু অস্ত্র আছে মানুষের হাত থেকে টাকা নিয়ে নেওয়ার। এটার মধ্যে একটা একটা আমরা জানি যেমন সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র একটা সরকারের একটা সঞ্চয়পত্র সরকার বিক্রি করে। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের বন্ড হইতে পারে। ওকে। ডিফেন্সার হইতে পারে, এইরকম কতগুলো জিনিস আছে। এটা কি বেসিক্যালি সঞ্চয়পত্র, বন্ড। এগুলো কি, এগুলো যে সিম্পলি একটা কাগজ, এখানে একটা কমিটমেন্ট থাকা। যেমন আমরা সরকার যে বন্ডগুলো ইস্যু করে ওগুলো আমরা জানি ট্রেজারি বন্ড বলে, হ্যাঁ, এগুলো ট্রেজারি বন্ড বলি। এগুলো যদি তুমি কিনো, তুমি বলতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কথা বলতে, বাণিজ্যিক ব্যাংক যদি কিনে কি হয়, যদি বাণিজ্যিক ব্যাংকগুলো এগুলো কিনে, এগুলো কিনতে হয় কিন্তু আমরা পরবর্তীতে কখন কিনতে হয় এটাও বলতেছি। যদি সিম্পলি এই কাগজটা, এটা কি হয়, একটা কাগজ, এই কাগজে লেখা থাকে, জাস্ট একটা কাগজ। তুমি যদি কিনো, জাস্ট তুমি 5 লাখ টাকার একটা সঞ্চয়পত্র কিনো, নর্মাল মানুষের কথা বলতেছি, তার মানে কি তুমি সরকারকে 5 লাখ টাকাটা দিয়ে দিচ্ছ, আর তোমার বাসায় নিয়ে আসছো সে একটা কাগজ, সিম্পলি একটা কাগজ। তার মানে হচ্ছে এটা একটা ওয়ে যে তোমার বাসা থেকে টাকাটা সরকারের কাছে নিয়ে যাওয়ার জন্য। তুমি দেখো কাগজটা তোমার হাতে থাকে 3 বছর 5 বছরের জন্য, আর টাকাটা তুমি সরকারকে জমা দিয়ে দাও। আর যদি এরকম হয় যে এখন তোমার থেকে কিনে নিবে, তার মানে হচ্ছে তুমি কাগজকে আবার সরকারকে জমা দিয়ে দিচ্ছ, কাগজটা আবার তোমাকে সরকার টাকা দিয়ে দিচ্ছে। মানে সঞ্চয়পত্র যখন তুমি কিনো, তখন তোমার কাছে কাগজ থাকবে, টাকা থাকবে সরকারের কাছে। আর যদি সঞ্চয়পত্র তুমি বিক্রি করে দাও, তার মানে তুমি কাগজটা সরকারকে দিয়ে দিবে, তোমার হাতে টাকা থাকবে। তার মানে হচ্ছে এই সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ড যদি তুমি কিনো, সোজা কথা হচ্ছে তোমার হাত থেকে টাকাটা চলে যাবে। যেমন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে টাকা চলে যাওয়া মানে কি, ও যা লোন দিতে পারতো ওই পরিমাণ লোন আর দিতে পারবে না।
কেন? কারণ হচ্ছে তার হাতে টাকা টাকা থাকলে না লোন দিবে। এখন তার লোন, সে তার হাতে মানুষ থেকে যা টাকা নেয় ডিপোজিট হিসেবে ওর একটা অংশ যদি সে সঞ্চয়পত্র কিনে ফেলে, তার মানে হচ্ছে তার তার হাতে যে লোন দেওয়ার মতো যে টাকাগুলো থাকবে ওগুলো যদি সঞ্চয়পত্র কিনে ফেলে, মানুষকে আর লোন দিতে পারবে, মানে লোন দেওয়ার হার কমে যাবে। তার মানে সঞ্চয়পত্র বিক্রি যখন বাড়বে খোলা বাজারে, তখন অটোমেটিকলি ঋণ দেওয়ার ক্ষমতা বা ঋণ দেওয়ার প্রবণতা অটোমেটিক কমে যাবে। তার মানে এইভাবেও বাংলাদেশ ব্যাংক কি করে, যে আহ, খোলা বাজার নীতির মাধ্যমেও এটা কি করে, তোমার ঋণটা নিয়ন্ত্রণ করে। যদি খোলা বাজারে ধরো সঞ্চয়পত্র বিক্রি করে, সঞ্চয়পত্র আমি একটা খোলা বাজারে যদি, খোলা বাজারে সঞ্চয়পত্র বিক্রি, এটা কি, টাকা তখন কি বাণিজ্যিক ব্যাংক থেকে, ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে চলে যায়, কেন্দ্রীয় ব্যাংকে যায়। কেন্দ্রীয় ব্যাংকে যখন যায়, তখন কি হবে, ওর হাতে তখন টাকা থাকবে না, তখন কি বাণিজ্যিক ব্যাংকে ঋণ দানের ক্ষমতা হ্রাস, বাণিজ্যিক ব্যাংকে ঋণ দানের ক্ষমতা হ্রাস। তার মানে ঋণ দানের ক্ষমতা হ্রাস মানে কি, আলটিমেটলি, আলটিমেটলি ঋণের পরিমাণ কমে যাওয়া, আলটিমেটলি কি বাজারে, আলটিমেটলি বাজারে ঋণের পরিমাণ কমে যাওয়া। ঠিক আছে, এটাই ঠিক উল্টা, সঞ্চয়পত্র যখন ক্রয় করবে, আমি এটা বিক্রির জায়গায় যদি ক্রয় করে, খোলা বাজারে সরকার যদি ক্রয় করে, ভাই আমার সঞ্চয়পত্র দিয়ে দাও, তখন কি করবে, উল্টা হয়ে যাবে, এই কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা তখন বাণিজ্যিক ব্যাংকে বেশি দেবে, তখন বাণিজ্যিক ব্যাংকের খাতে অনেক বেশি টাকা থাকবে, সে অনেক বেশি লোন দিবে। এটাই হচ্ছে খোলা বাজার নীতি। এরপর হচ্ছে আমরা যদি আসি জমার হার নীতি, জমার হার কি বেসিক্যালি, জমার হারটা যদি একটু সংক্ষেপে আমরা বলি, যে প্রথম মানুষ, ব্যাংক কি করে আসলে, ব্যাংক হচ্ছে ছোট 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 এইটা, এই যে টাকাগুলা, টাকাগুলা নেয় মানুষের কাছ থেকে, টাকাগুলা নেয় আবার এটাকে কি হিসেবে, লোন হিসেবে সবাইকে দিয়ে দেয়, মাঝখানে ও একটা প্রফিট করে। এখন এভাবে যদি সে ধরো 100 টাকা নিল মানুষের কাছ থেকে, 100 টাকা লোন দিল, এখন তুমি, তুমি এই যে তুমি এখানে, এখানে যে টাকাটা রাখছিলা, তুমি এর পরের দিন গিয়ে যে টাকাটা খুঁজো, ও যদি সবগুলো লোন দিয়ে দেয়, তুমি কি টাকাটা পাবা ওর থেকে? ওর থেকে টাকাটা তুমি পাবা না। বা অনেক সিকিউরিটি ইস্যু আছে, যে সবগুলো লোন দিলে লোনগুলো ব্যাট হইতে পারে, সব লোন তুমি না পাইতে পারো। এই জন্য কি করে, এই ব্যবস্থা অনেকগুলো বিপদ থেকে রক্ষা করার জন্য বিবি মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক কি করে, কিছু রুলস এন্ড রেগুলেশন সেট করে রাখে, যে ভাই তুমি যা মানুষের কাছ থেকে টাকা নিছো ওগুলো তুমি লোন দিতে পারবা না, সব লোন দিতে পারবে না। ক্ষেত্র বিশেষে, যেমন তুমি কি করতে হবে, তখন বাংলাদেশ ব্যাংক কিছু সার্কুলার জারি করে তোমাকে, সিআরআর এবং এসএলআর এই রূপে তুমি যা টাকা দিবা, এইখানে সিআরআর এবং এসএলআর রূপে আমার কাছে জমা রাখতে হবে। কি রূপে? যেমন তুমি যদি আজকে 100 টাকা নাও, আমার কাছ থেকে 5 টাকা ক্যাশ, ক্যাশ টাকা পাঁচ, 5 টাকা টাকা, 5 টাকা ক্যাশ হিসেবে আমার কাছে রাখতে হবে পারবা। এটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও, এটাকে বলে ক্যাশ রিজার্ভ রেশিও। এই যে, আবার বলতেছি, তাহলে গ্রাহকের জমাকৃত অর্থের যে পরিমাণ ক্যাশ টাকা বাংলাদেশ ব্যাংকে প্রতিদিন রাখতে হয় বা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর রাখতে হয়, তাকে সিআরআর বলে, ক্যাশ রিজার্ভ রেশিও বলে। তার মানে হচ্ছে তুমি চাইলে সব টাকা লোন হিসেবে দিতে পারবে না, একটা নির্দিষ্ট অংশ জমা রাখতে হবে। এটা হচ্ছে ক্যাশ ফর্মে। আর একটা হচ্ছে এসএলআর, এসএলআর মানে হচ্ছে কি, ওই যে বললাম কিছুক্ষণ আগে, ডিভেঞ্চার, বন্ড, বন্ড, ডিভেঞ্চার, এরকম ফর্মে তোমাকে রাখতে হয়। ওই জন্য এটাকে বলা হয় কি, স্ট্যাচুটারি, স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। তার মানে বাংলাদেশ ব্যাংকের হাতে বন্ড, ডিবেঞ্চার, এরকম এরকম যে, সোজা কথা হচ্ছে কাগজ আকারে আর কি, সোজা কথা আমরা যদি বলি একদম, একটা হচ্ছে ক্যাশ আকারে, আর একটা হচ্ছে কিছু কাগজ কিনে তুমি বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখবা। সোজা কথা, এটা বন্ড হোক, ডিবেঞ্চার হোক, বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের যে ইনস্ট্রুমেন্ট হোক, ওই ইনস্ট্রুমেন্ট, সরকারের যে ইনস্ট্রুমেন্ট হচ্ছে, ওই ইনস্ট্রুমেন্ট গুলো কিনে তুমি এই কাগজগুলো রেখে দিবা।
ওকে, যেমন এটা যদি হয় 13.5%, ধরো 13, বা আমি 14 ধরলাম। ওকে, তার মানে হচ্ছে তুমি 100 টাকার মধ্যে 14 টাকা এই জিনিসগুলো কিনে রাখতে হবে তোমাকে। তার মানে কি, আমি যদি বলি আমার 5 এবং 14, এটা 13.5, এক এক সময়, এখন বর্তমানে 13.5 হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, আর 5.5 হচ্ছে কি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তোমার এই হারটা রাখতে হয়। তার মানে প্রায় আমি যদি বলি 20%, আমি ধরুন 19%, 19%, 14% আর 5%, 19%। তার মানে তুমি যদি কারো কাছ থেকে 100 টাকা নাও, 19% তোমাকে কি এই জমার হার বা সিআরআর প্লাস এসএলআর হিসেবে জমা রাখতে হবে। তার মানে বাকি 81% টাকা তুমি কাকে লোন হিসেবে মানুষকে দিতে পারবা, লোন হিসেবে দিতে পারবে। এখন বাংলাদেশ ব্যাংক চিন্তা করলো যে এখন আমি লোনের হার কমায় ফেলবো, লোন পরিবর্তন, তখন এই এই রেটটা যদি সে 30% করে দেয়, তাহলে তুমি আগে 81% দিবে, এখন দিতে পারবে 70%, লোন অটোমেটিক কমে যাবে, লোন অটোমেটিক কমে যাবে। এখন যদি বাংলাদেশ ব্যাংক চিন্তা করতেছে না আমি এটা মানুষের কাছ থেকে লোন বেশি, তখন এটা যদি বলে 10%, তখন তুমি 90% মানুষকে টাকা দিতে পারবা, তার লোন অটোমেটিক বেড়ে যাবে। তার মানে এই যে জমার হার পরিবর্তনের মাধ্যমেও তুমি বাড়াতে বা কমাতে পারবা। ওকে, আমরা কি এরপরে কন্টিনিউ করব? সব আমরা তাহলে দ্বিতীয় পার্টে এসে আমরা শুরু করি। দ্বিতীয় পার্টে বেসিক্যালি হচ্ছে কি আমার আম, এই অধ্যায়ের আমরা যদি তিন ভাগে ভাগ করি, বেসিক্যালি যে প্রশ্নগুলো তোমাদের আসে, একটা হচ্ছে কি তোমার বাংলাদেশ ব্যাংক সম্পর্কে এলিমেন্টারি কিছু নিউজ বা ইনফরমেশন। এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ রিলেটেড। এরপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে। তৃতীয় পার্টে বেসিক্যালি কি আহ, এই যে নিকাশ ঘর বা আধুনিক ব্যাংক, মানে ব্যাংকিং সম্পর্কে একটু কথাবার্তা আছে। ওকে, নিকাশ ঘর কাকে বলে? কারো আইডিয়া আছে নিকাশ ঘর কাকে বলে? এই নিকাশ ঘরটা কাকে বলে? কারো আইডিয়া আছে নিকাশ ঘর কাকে বলে? কেউ কি বলতে পারবা? স্যার আমি বলি, হ্যাঁ, বলো। দেনা পাওনা নিষ্পত্তির ঘরকে নিকাশ ঘর বলে। আচ্ছা, ভেরি গুড। আর অন্য কেউ? ওকে, আশা করি 1 মিনিট শুনলে নিকাশগত সম্পর্কে আর একটু আইডিয়া হবে। আমরা জানি সবাই দেনা পাওনা নিষ্পত্তি এই সংজ্ঞাটা সবাই জানো, আর একটু ভিন্নভাবে আমরা যদি একটু চেষ্টা করি। যেমন বেসিক্যালি কি, যেমন আমার এবি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমার এবি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ওকে, ধরো আমি আহ, যেমন নিজুম, এখানে নিজুম আছে ধরো, নিজুমের নিজুমের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, নিজুমের কাছ থেকে আমি 1 লক্ষ টাকা পাই। ওকে, সে আমাকে কি করছে, একটা 1 লক্ষ টাকার চেক দিছে, কার? সোনালী ব্যাংকের। একটা সোনালী ব্যাংকের চেকে, ওর ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু সোনালী ব্যাংকে, নিশ্চয়ই তার সোনালী ব্যাংকে সে চেকটা দিবে। সে সোনালী ব্যাংকে একটা চেক আমাকে দিয়ে দিল। ওকে, এখন আমি এটা এবি ব্যাংকে দিলাম, কিন্তু এবি ব্যাংক কিন্তু তৎক্ষণাৎ এই টাকাটা আমাকে দিতে পারবে না। সে কি করতে হবে, সে বলতেছে ভাই এটা সোনালী ব্যাংকে পাঠাবো, এরপর টাকাটা দিব। এখন আগের দিনে কি করতো, একটা নির্দিষ্ট সময় এরকম কতগুলো অনেকগুলো চেক, সে অনেকগুলো চেক এরকম, শুধুমাত্র যে আমি দিয়েছি সোনালী ব্যাংকের এবি ব্যাংকে গিয়ে আমি যে সোনালী ব্যাংকের চেক দিয়ে গিয়ে, এরকম অনেকগুলো ক্লায়েন্ট আছে যারা এরকম প্রতিনিয়ত বিভিন্ন ব্যাংকে চেক দিয়ে আসে। ওকে, এখন আমরা তো দেখি এবি ব্যাংকে চেক দিলাম, এবি ব্যাংক সুন্দর করে টাকাটা আমাকে সাথে সাথে অ্যাকাউন্ট চেক করে দিয়ে দিল, কিন্তু সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট চেক করার তার সিস্টেম না, বা সোনালী ব্যাংকের টাকা, কারণ কি নিজুমের টাকা আছে তো সোনালী ব্যাংকে, এবি ব্যাংক কিভাবে পেমেন্টটা দিবে? বাট এবি ব্যাংক বলছে হ্যাঁ আমি তোমাকে দিব, কিন্তু তোমার একদিন সময় লাগবে। আমি তোমার ওই যে নিজুমের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে আসব, নিয়ে এসে তোমার এবি ব্যাংকে, আমার আমার যে অ্যাকাউন্ট এবি ব্যাংকে আছে, এবি ব্যাংক বলবে তোমার অ্যাকাউন্টে ওই টাকাটা আমি ঢুকিয়ে দিব, বা ওই অ্যাকাউন্টে অ্যাভেলেবেল টাকা থাকবে। এই যে প্রসেসটা, যে আমার কোথায় আমার ব্যাংক, সোনা এবি ব্যাংক, বাট আমি একটা সোনালী ব্যাংকের একটা চেক দিয়ে আমি টাকাটা আমি নিয়ে আসতেছি, বা ব্যাংক আমার হয়ে নিয়ে আসতেছে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা থেকে নিকাশ ঘরের উৎপত্তি। তাহলে কি আমার এবং সোনালী ব্যাংকের, মানে এবি ব্যাংক এবং সোনালী ব্যাংকের মাঝখানে আর একটা ব্যাংক আছে নিশ্চয়ই, এটা হচ্ছে বিবি বা বাংলাদেশ ব্যাংক। এই দুইটা ব্যাংকের, এই দুইটা ব্যাংক তাহলে কি, এবি এবং
সোনালী ব্যাংকের মাঝখানে মিডিওকার হিসেবে কাজ করে কি বিবি ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। এই কাজটা সে করে। এই কাজটা কিসের মাধ্যমে করে? এই কাজটা যে জায়গায় করে ওটাকে আমরা বলতেছি নিকাশ ঘর। আগে কি করতো, এরকম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 10টা 11টা 12টা পর্যন্ত একজন ব্যাংকার থাকতো বিভিন্ন ব্যাংকের। ব্যাংকগুলো ধরো এবি ব্যাংকে বসে আছে, সে সোনালী ব্যাংকের 5টা, রূপালী ব্যাংকের 10টা, তারপর অগ্রণী ব্যাংকের 3টে, এরকম ধর 63 বা যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের চেকগুলো নিত, নিয়ে এসে সকালবেলা বাংলাদেশ ব্যাংকে দৌড় দিত একজন এমপ্লয়ি প্রত্যেকটা ব্যাংকে। আর বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন জায়গায় বুথ থাকতো, বিভিন্ন জায়গায় কাউন্টার থাকতো, যে সোনালী ব্যাংকের গুলো সোনালী ব্যাংক, ওটার কাছে ওটা বাংলাদেশ ব্যাংকে, এগুলো কি করতাম, এগুলো জমা দিত বাংলাদেশ ব্যাংক। কি করতো, এগুলো নিয়ে এটা ট্রানজেকশন, এটা ওই রেসপেক্টিভ ব্যাংকের সাথে যোগাযোগ করে ম্যানুয়ালি, এরপর এটা ওই রেসপেক্টিভ অ্যাকাউন্টে টাকাগুলো জমা দিত। হুম। কিন্তু এখন কি করে, এখন জাস্ট ওই যে যাওয়ার কাজটা অনলাইন হয়ে যাওয়াতে যাওয়ার কাজটা আর করতে হয় না। এখন কি করে সে, আইবি ব্যাংক কি করে, জাস্ট সোনালী ব্যাংকের চেক যখন আইবি ব্যাংকে নিয়ে যায়, আইবি ব্যাংক এটা কি করে, স্ক্যানিং করে। স্ক্যানিং মানে হচ্ছে একটা স্ক্যানার মেশিন আছে, এবি ব্যাংকের একজন এমপ্লয়ি ওখানে বসে থাকে, ও কি করে, স্ক্যানিং করে। স্ক্যানিং করে জাস্ট বাংলাদেশ ব্যাংকে একটা স্ক্যান করে পাঠায় দেয়, যতগুলো ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক এটা স্ক্যান করে পাঠায় দেয়। যেটা আমরা পরে দিয়ে বলবো, যে ওই যে স্ক্যান করার প্রক্রিয়াটা, স্ক্যান করে ও বাংলাদেশ ব্যাংকে পাঠায়। বাংলাদেশ ব্যাংক কি করে, এই টাকাটা অতি শর্ট পিরিয়ডের মধ্যে এই প্যাকেজ সবকিছু এলিমেন্ট ঠিক আছে কিনা সবগুলা ক্লিয়ার করে সেই সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে এবি ব্যাংকে অ্যাকাউন্টে দিয়ে দেয়। এবি ব্যাংক কি করে, ওই টাকাটা নিয়ে আবার প্রত্যেকটা গ্রাহকের অ্যাকাউন্টে দিয়ে দেয়। এই যে প্রক্রিয়াটা, এই যে একটা ব্যাংক থেকে টাকা নিয়ে অন্য ব্যাংকে দিয়ে দিচ্ছে থ্রু বাংলাদেশ ব্যাংক, যে আসলে মেইন কাজটা বা ট্রানজেকশনটা, এই যে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে টাকা যাওয়ার কাজটা হয় কিন্তু বাংলাদেশ ব্যাংকে। হ্যাঁ। সে কি করে, এবি ব্যাংক, সে কি করে, এবি ব্যাংক এবং সবগুলো ব্যাংকের অ্যাকাউন্ট তার কাছে আছে। হ্যাঁ। এবি ব্যাংক, সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক থেকে টাকা নিয়ে এবি ব্যাংকে দিয়ে দিচ্ছে কে, বাংলাদেশ ব্যাংক। প্রথম সোনালী ব্যাংক থেকে টাকাটা নিয়ে ও এবি ব্যাংকে দিয়ে দিচ্ছে। এই এই বাংলাদেশ ব্যাংকে এই কাজটা হয় বলে, বা যে সিস্টেম বা যে প্রসেস হয়, ওই জিনিসটাই বলতেছি আমরা নিকাশ ঘর বা আন্তঃব্যাংকিং লেনদেন। ওকে। আশা করি নিকাশ ঘর সম্পর্কে একটু একটু আইডিয়া পাইছো তোমরা। এরপর কি, এই নিকাশ ঘর বেসিক্যালি কি, এখন দুইটা ওয়েতে হয়ে থাকে। একটা হচ্ছে বিইএফটিএন, আর একটা হচ্ছে কি পিএসসিপিএস। এর পূর্ণরূপগুলো আমরা আমাদের মুখস্থ করতে হবে। এখানে এটা হচ্ছে আগের, এখানে দুই ধরনের চেক আছে। এটা হচ্ছে আপডেটেড বা এটা হচ্ছে আধুনিক পদ্ধতিটা নিকাশ করার প্রক্রিয়াটা। যেমন এটা কি, এখন তুমি জাস্ট একটা মোবাইলের অ্যাপে ঢুকতেছো যে কোনো ব্যাংকের, তুমি মোবাইল দিয়ে টাকাটা দিয়ে দিচ্ছ, যেটাকে আমরা বলতেছি ইএফটিএন। তুমি ইএফটিএনটা এখন, আগে ব্যাংকে গিয়েও তো এখন আরো ইজি হয়ে গেছে। তুমি জাস্ট তুমি অন্য ব্যাংকে, আমার এবি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি সোনালী ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছি, আমি একদম ইনস্ট্যান্ট টাকাটা পাঠাবে, ইনস্ট্যান্ট টাকাটা পাঠাতে পারতেছি, অথবা একদিন পর টাকাটা পাঠাতে পারতেছি। এটাকে ইএফটি বলতেছি আমরা, ইএফটি। ওকে। এরপর আরো আরো এনবি, এটা আমরা এখন না পারি, ইএফটি শুধুমাত্র ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারটা করি। এরপর হচ্ছে কি, এইখানে ক্লিয়ারিং হাউস, আমরা যেটা নিকাশ গোপাল ক্লিয়ারিং হাউস আছে, ওইখানে বেসিক্যালি এখন আমরা দুই দুই ধরনের চেক ইস্যু করতে পারি। একটা হচ্ছে সাধারণ চেক, আমরা একটু করে দেখি দুই ধরনের চেকগুলা। এই যে বিএসসি, এটা আমাদের মনে রাখতে, বাংলাদেশ অটোমেটেড, এটা হচ্ছে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, বিএসসিপিএস। এটা কিভাবে করে, এটা দুইটা ভ্যালু আছে, মানে তুমি যখন চেক দিবা, মানে দুইভাবে ব্যাংক করো। তোমার যদি হাই ভ্যালু হয়, মানে 5 লাখ টাকার উপরে যদি ভ্যালুটা হয়, তখন এটাকে তোমার 12টার আগেই তোমাকে এটা ব্যাংকের কাউন্টারে দিতে হবে, যেটা দুপুর 2টার মধ্যেই এটা সেটেলমেন্ট হয়ে যায়। তার মানে হচ্ছে এটা বেসিক্যালি চারটার আগে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। আর যদি এটা 5 লাখ টাকার নিচে হয়, এটাকে বললো লো ভ্যালু চক বা সাধারণ মূল্যের চক, যেটা দুপুর 1টার মধ্যে উপস্থাপন করতে হয়, বিকাল 4টায় এটা কনফার্মেশন হয়, মানে সেটেলমেন্ট হয়ে যায় আর কি। ওর অ্যাকাউন্টে টাকা থাকলে চেকটা পাস হয়।
আর যদি না হয় চেকটা রিটার্ন হয়ে যায়। সন্ধ্যা সন্ধ্যা 6টার পর, 6টা বা 7টার মধ্যে দিয়ে এই টাকাটা তোমার অ্যাকাউন্টে চলে আসে। তার মানে হচ্ছে কি, এটা ওই যে হাই বেলে এবং লো বেলে যে ক্লিয়ারিং করা প্রসেসের মাধ্যমে আমরা যে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংক যাই, প্রসেসের মধ্যে দিয়ে যায়, ওইটার প্রসেসটা বা নিষ্পত্তির সময়টা বলতেছি আমি এটা। একটা নিষ্পত্তি তাহলে দুই ভাগে হয়, একটা হচ্ছে 5 লাখ টাকা হলে, আর একটা হচ্ছে 5 লাখ টাকার নিচে হলে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হয়। যেমন ওই যে কিছুক্ষণ আগে বললাম বিএফটি, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, সিআরআর এগুলো বলছি, এসএলআর বলছি। সিআরআর এটা ভুল আছে, এটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ ক্যাশ রিজার্ভ রেশিও, ক্যাশ আর রিজার্ভ রেশিও। বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ব্যাচ, বিএসসিপিএস, বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ইভেন 1 নম্বর প্রশ্ন আছে, প্রায় সময় আসে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, বিইএফটিএন আছে কিনা দেখতে হবে, ইএফটি আছে কিনা দেখতে হবে। এরপর হচ্ছে এটা হচ্ছে চেকের স্পেশাল ক্যারেক্টার, এটা নিয়ে আমরা অন্যদিন পড়বো। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, ওকে, এটা আমরা পড়বো। ওকে, এরপর আমরা একটা দুইটা সৃজনশীল আমরা দেখি প্রশ্নগুলা। আহ, কে পড়বা এটা? যে কোনো একজন পড়ো তো সৃজনশীল প্রশ্নটা, যে কোনো একজন পড়ো, ঋণের হ্যাঁ। আদিত্য ও স্বল্পতা উভয় দেশের জন্য ক্ষতিকর। হ্যাঁ। উভয় অবস্থায় দেশের উৎপাদন, বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়ন চরমভাবে ব্যাহত হয়। এই হুম। অবস্থায় থেকে পরিত্রাণ লাভের জন্য ঋণ নিয়ন্ত্রণ আবশ্যক। সরকার একটি ব্যাংককে ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করে। ব্যাংকটি সুদের হার বাড়িয়ে কমিয়ে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফলে দেশে ঋণ নিয়ন্ত্রণ কার্যকর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, তার প্রশ্নটা পড়ার পর বড় করে। আহ, উদ্দীপকে উল্লেখিত ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণের কোন পদ্ধতি ব্যবহার করে ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকে দায়িত্বপ্রাপ্ত ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণের যৌক্তিকতা মূল্যায়ন করো। ওকে, তাহলে প্রথমে আমরা আসি ঋণের আধিক্য স্বল্পতা উভয় উভয় দেশের চেয়ে, মানে ওই যে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতির কথা বলছে, একটা সোজা কথা, ঋণ নিয়ন্ত্রণের এখানে পদ্ধতির কথা বলা হচ্ছে। তাহলে এখানে উভয় অবস্থায় দেশের উৎপাদন, বিনিয়োগ ও অর্থনীতি এই অবস্থা থেকে পরিত্রাণ লাভের জন্য সরকার একটা ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করে। একটা ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে একমাত্র কে? ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটি সুদের হার বাড়িয়ে বা কমিয়ে ঋণ নিয়ন্ত্রণ। তাহলে ব্যাংকটি কে, মানে এই যে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াই ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে। তাহলে ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের যে সুদের হার বাড়ানো বা কমানো, এটা কোন পদ্ধতি? কেন্দ্রীয় ব্যাংক যে হারে সুদ প্রদান করে, এটা কোন পদ্ধতি? আমরা তিনটা পদ্ধতির কথা বলছি, সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি, তিনটা হার। এটা কোন পদ্ধতি? কিছুক্ষণ আগে বলছি। তাহলে ব্যাংক এখানে হার নীতি। ভেরি গুড, এটা হচ্ছে ব্যাংক হার নীতি। তার মানে হচ্ছে কি, এটা ব্যাংক হার নীতি, একদম ডিরেক্টলি বোঝা যাচ্ছে যে এটা ব্যাংক হার নীতি। যে ব্যাংক হার, ওরা বলতেছে ব্যাংকের সুদের হার বাড়িয়ে কমিয়ে, সুদের হার একমাত্র আছেই হচ্ছে ব্যাংক হার নীতিতে। ব্যাংক হার নীতি মানে হচ্ছে যে হারে ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংক থেকে ইন্টারেস্ট চার্জ করে, তাহলে ওটা বাড়ায় কমায়। এটা তার মানে হচ্ছে ওই পদ্ধতি সম্পর্কে আমরা লিখবো আর কি। ওকে, এরপর বলতেছে কি, উদ্দীপকের দায়িত্বপ্রাপ্ত ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণের যৌক্তিকতা মূল্যায়ন করো। তার মানে যৌক্তিকতা মূল্যায়ন করো। যৌক্তিকতা কি? ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি পাবে, ফলে হ্যাঁ, গ্রাহকদের মধ্যে ঋণ নিতে নিরুৎসাহ সৃষ্টি হবে আর বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। ওকে, ভেরি গুড, এটাই একদম দায়িত্বপ্রাপ্ত ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণ যৌক্তিকতা, আমরা মোটামুটি পারবো এটা। ওকে, এরপর এটা 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 একজনের পড়ো। প্রলম্বকারী ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের আচ্ছা, উপকূলীয় একটা এলাকাকে মিনিট ধ্বস্ত তোমরা করে। একটু ওয়েট করো, আমি এটা অন্যভাবে দিই।
ওকে, পরের বার করা যাচ্ছে না, আর একটু বড় করতে হবে? যাচ্ছে। আচ্ছা, ওকে। হ্যাঁ, পরের বার। প্রলঙ্গকারী ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের উপকূলীয় এলাকাকে তছনছ করে দিয়ে গেছে। বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকে এনে উপকূলীয় এলাকার মানুষের জীবনযাত্রার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেন। বাংলাদেশ ব্যাংক প্রথম পদক্ষেপ হিসেবে উপকূলীয় এলাকার সমস্ত তালিকাভুক্ত ব্যাংককে তাদের বরাদ্দকৃত ঋণের কমপক্ষে 15% কৃষি ও মৎস্য আহরণের সাথে সম্পর্কিত ক্ষেত্রে ঋণদানের নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনার ফলে ওই এলাকায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলো উদ্বিগ্ন হয়ে পড়ে। উদ্দীপকে উল্লিখিত নির্দেশ প্রদানকারী ব্যাংকটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যাংক তা আলোচনা করুন। তাহলে মালিকানার ভিত্তিতে এটা কোন ধরনের ব্যাংক? মালিকানার ভিত্তিতে। যদি একটু করে উত্তরটা সহ দেখায় তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে। ওকে, তাহলে কি এটা উম, প্রথমে বলছে কি এটা সিডর সিডর হচ্ছে উপকূলীয় এলাকা তছনছ করে দিচ্ছে। এরপর বাংলাদেশ গভর্নর উপকূলীয় এলাকার মানুষকে জীবনের স্বাভাবিক অবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেন। বাংলাদেশ ব্যাংক প্রথম পদক্ষেপ হিসেবে কি উপকূলীয় এলাকার উপকূলীয় এলাকার তালিকাভুক্ত ব্যাংকে তাদের বরাদ্দকৃত ঋণের 15% কৃষি এবং মৎস্য আহরণের সম্পর্কিত ঋণদান নির্দেশনা। তার মানে এখানে একটা স্পেসিফিক ফিল্ডে দিতে বলছে তোমাকে। উক্ত নির্দেশনা এলাকায় ওই ওই এলাকার প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর উদ্বিগ্ন হয়ে পড়েন। উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যাংক, কে বলতে পারবে? এরপর উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত ঋণ নিয়ন্ত্রণের কৌশলটা কি? কে বলতে পারবে প্রশ্নের আনসারটা? আনসারটা বরাদ্দকরণের নীতি। প্রথমে হচ্ছে আহ বরাদ্দকরণের নীতি না। দেখা যাচ্ছে এখন। ওকে, প্রথম উল্লেখিত নির্দেশ দানকারী ব্যাংকটা কোন ধরনের ব্যাংক? স্যার, স্যার, কৃষি কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক হবে। মালিকানার ভিত্তিতে বেসিক্যালি হচ্ছে কি, আবার বলতেছি এটা এটা প্রশ্নটাতে হয়তো মানে প্রথম বলছে কি এখানে আহ, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশের উপকূল এলাকাকে তছনছ করে দিছে। হ্যাঁ, বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকে উপকূলীয় এলাকার জীবনযাত্রায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছেন। বাংলাদেশ ব্যাংক প্রথম পদক্ষেপ হিসেবে উপকূলীয় এলাকার কমপক্ষে 15% মৎস্য আহরণের জন্য, এরপরে হচ্ছে কি, এবং উক্ত নির্দেশনার পরে ওই এলাকার প্রতিষ্ঠিত ব্যাংকগুলো উপর উল্লেখিত নির্দেশকারী ব্যাংকটি মালিকানার ভিত্তিতে। নির্দেশকারী ব্যাংক কি? আসলে এটা এই প্রশ্নটা মালিকানার ভিত্তিতে এই ওয়ার্ডটা হবে না। নির্দেশকারী ব্যাংকটা কোথায়? নির্দেশকারী ব্যাংকটা হচ্ছে কি, যে ঋণ দানের জন্য নির্দেশ দিলেন। তার মানে এটা কেন্দ্রীয় ব্যাংক বোঝাই যাচ্ছে, কিন্তু প্রশ্নটাতে একটু সমস্যা আছে ওই জন্য। উল্লেখিত ব্যাংকটি নির্দিষ্ট ব্যাংক যদি মালিকানার ভিত্তিতে কোনো দরকার নেই, এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বেসিক্যালি নির্দেশ প্রদানকারী। বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকে একমাত্র কোনো স্পেসিফিক ফিল্ডকে নির্দেশ দিতে পারে। এরপর উল্লেখিত পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত ঋণ নিয়ন্ত্রণ একমাত্র কৌশল।
ওঠে। তার ঋণ নিয়ন্ত্রণের একমাত্র কৌশল, এই কৌশলটা কি কে বলতে পারবা? এই কৌশলটা কি এখানে? স্যার এটা কোন নীতির মধ্যে হ্যাঁ, বলে কোন এটা? নীতির মধ্যে পড়ছে? সোজা কথা এটা হচ্ছে এটা। বরাদ্দকরণের নীতি হবে। বরাদ্দকরণ নীতি, ভেরি গুড। তার মানে হচ্ছে কি, এটা এটা প্রথম কথা হচ্ছে এটা বরাদ্দকরণ নীতি। এই যে স্পেসিফিক বরাদ্দ করে দিছে যে 15% তোমাকে কি কি করতে, তার মানে হচ্ছে এটা হচ্ছে কি বরাদ্দকরণ নীতি। এটা হচ্ছে বরাদ্দকরণ নীতি। ওকে। এরপর এরপরটা আরেকজন পড়ো তো, যে কোনো কেউ। যমুনা ব্যাংক লিমিটেড একটি বাণিজ্যিক ব্যাংক যা, আচ্ছা আমি পড়ি আহ, একটু দ্রুত আগানোর জন্য। যমুনা ব্যাংক লিমিটেড একটি বাণিজ্যিক ব্যাংক। ওকে। একটা বাণিজ্যিক ব্যাংক যেটা দেশের নিয়ম নীতি কার্য পরিচালনা করে, মানে হচ্ছে এটা মুরব্বী ব্যাংক বলতেই হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক বিবি। মধুমতি ব্যাংক লিমিটেড আরো একটি বাণিজ্যিক ব্যাংক যেটা নিজের নিয়ম দ্বারা পরিচালিত হয়, নিজে নিজে পরিচালিত হতে পারে। আবার বি ব্যাংক একটি ব্যাংক যেটা সরকারের পক্ষে আর্থিক ও ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করে, মুদ্রানীতি বাস্তবায়ন করে, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। তার মানে এখানে আবার বি ব্যাংকের কথাও বলছে। ওকে। এটা যেটা যেটি দেশের, তাহলে একটা বাণিজ্যিক ব্যাংকের কথা বলছে এখানে, আরেকটা হচ্ছে নিজের নিয়ম দ্বারা পরিচালিত হয়, মানে অনেকটা সাহিত্য সাহিত্যের মতো। আবার একটা বলছে কি যেটা আর্থিক এবং কার্যাবলী সম্পাদন করে, মুদ্রানীতি বাস্তবায়ন করে, অন্য অন্য ব্যাংকে সাহায্য করে। তাহলে বি কোন ধরনের ব্যাংক বলতে পারবা? বি কোন ধরনের ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক, ভেরি গুড। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এমনি বোঝা যাচ্ছে। এখানে আমার দুই তিনটা ওয়ার্ড দেখে আমাকে বুঝতে হবে। এই যে কার্যাবলী পড়ানো হচ্ছে কি মুদ্রানীতি বাস্তবায়নে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক, আর অন্য ব্যাংকে সহযোগিতা করে শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কোন ব্যাংকটি বি ব্যাংক সহযোগিতা পাবে এবং কেন? কোন ব্যাংকটা বি ব্যাংকে সাহায্য পাবে? মধুমতি ব্যাংক পাবে না যমুনা। যমুনা ব্যাংক পাবে? কোন ব্যাংকটা বি ব্যাংকে সাহায্য পাবে? যমুনা। 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 যমুনা পাবে, কেন পাবে? বাণিজ্যিক ব্যাংক এটা হ্যাঁ, বি শুধু ব্যাংক এর নিয়ম নীতি দ্বারা আমরা পরিচালিত। আরেকটা জিনিস জানবো, এটা হচ্ছে কি একটা ব্যাংক, ব্যাংকের প্রকারভেদের মধ্যে আমরা পড়ছিলাম একটা ব্যাংক হবে কি যারা তালিকাভুক্ত ব্যাংক, আর একটা হচ্ছে কি অতালিকাভুক্ত ব্যাংক। ওকে। অতালিকাভুক্ত ব্যাংক, এই দুইটা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, আবার বলতেছি, একটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক, এটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক, আর এটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাংক। শুধুমাত্র তোমাদের প্রশ্ন আনসারে শুধুমাত্র এই জিনিসটা তুমি জানো কিনা এটাই দেখতে চাইবে। তালিকাভুক্ত ব্যাংক মানে হচ্ছে যারা বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন মেনে চলে, বা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কমার্শিয়াল ব্যাংকগুলো, এগুলো হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক। যারা বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন মেনে চলে না ওদেরকে বলা হয় অতালিকাভুক্ত ব্যাংক। যেহেতু যমুনা ব্যাংক একটা বাণিজ্যিক ব্যাংক, এটা অবশ্যই তালিকাভুক্ত ব্যাংক, ওই জন্য এরা সাহায্য সহযোগিতা পাবে। সহজ কথা হচ্ছে এটাই। এরপর ঢাকার মতিঝিলে, আমি যে আরেকটা বলি, ঢাকার মতিঝিলে একটি বড় ব্যাংক আছে যাদের ব্যাংকের সর্দার বলা হয়। ওকে, এই ওয়ার্ড গুলা আসলে এটা আমি কপি করছি তো। সর্দার বলা, ব্যাংকটি তার প্রধান কার্যালয় ছাড়াও বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে। প্রতিটি কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষ থাকে, প্রতিদিন বিভিন্ন ব্যাংকের চেক, ড্রাফট ইত্যাদি এসে জমা হয় এবং আন্তঃব্যাংকিং নিষ্পত্তি হয়। তার মানে আমার এই ওয়ার্ডটাই হচ্ছে কিওয়ার্ড। প্রত্যেকটা প্রশ্নে কিওয়ার্ডটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। কিওয়ার্ড, এই আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি হয়। তাহলে উদ্দীপকে উল্লেখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? কোন ধরনের ব্যাংক উদ্দীপকে উল্লেখিত ব্যাংকটা? এটা কি ব্যাংক? কোন ধরনের ব্যাংক উদ্দীপকে উল্লেখিত ব্যাংকটা? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয়। কেন্দ্রীয় ব্যাংক, অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক। এই আন্তঃব্যাংক শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকেরই পাওয়ার আছে এই লেনদেন, আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করা। তার মধ্যে আবার ব্যাংকের সর্দার এটাও আছে, তারপর প্রধান কার্যালয় আছে, বিভিন্ন আঞ্চলিক আছে। আমরা জানি এই এই ওয়ার্ডটা দিয়ে তোমাদের কনফিউশন করা হয়েছে যে বিভিন্ন প্রধান কার্যালয় ছাড়াও বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা হয়। বাংলাদেশ ব্যাংকেরও আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক আমি প্রথম শুরুতে বললাম ওর 10টা, বাংলাদেশ ব্যাংক মেইন শাখা সহ 10টা শাখা আছে। এই যেমন চিটাগং এ আছে, খুলনাতে আছে, বড় বড় শহরগুলো বাংলাদেশ ব্যাংকের কার্যালয় অবশ্যই আছে। ওকে। এখানে যে কাজটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে আন্তঃব্যাংকিং লেনদেন। আন্তঃব্যাংকিং লেনদেন হয় শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকে, মানে নিকাশগড়টা আছে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকে, ওই জন্য এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। উদ্দীপক লিখিত ব্যাংকে যে কার্যাবলীর কথা বলা হয়েছে তা অন্যান্য ব্যাংক পালন করতে পারে? অবশ্যই পারে না। হ্যাঁ, অন্য অন্য কোনো ব্যাংকে অবশ্যই না।
কেন অন্য ব্যাংকে কখনোই এই লেনদেনটা নিষ্পত্তিটা করতে পারে না। উত্তরপক্ষ যুক্তি দাও, মানে হচ্ছে এই নিষ্পত্তির কাহিনীটা বা নিষ্পত্তির ইয়াটা যদি চক আকার বা খুব সুন্দর করে দিতে পারো তাহলে খুব ভালো। ওকে, আমরা এখানেই শেষ করতেছি আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ যারা ছিল। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে।